তাহলে আজকে আমরা কি নিয়ে জানবো? আজকে আমরা জানবো যে আমাদের রেচনতন্ত্র কাকে বলে, ঠিক আছে? দেখো, যেমন আমাদের প্রত্যেকের বাড়িতে রোজ যখন মা রান্না করে বা কোনো একটা জিনিস হয় বা রোজ এত প্লাস্টিক জমে বা কিছু না কিছু হয়, তো তার জন্য আমাদের বাড়িতে কি থাকে? একটা ডাস্টবিন থাকে, তাই তো? বা একটা বালতি থাকে। সেই বালতির মধ্যে আমরা সেগুলো জমা করি। এবার সেগুলো জমা হতে 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 এক সময় বালতিটা ভরে যায়। তো বালতিটা ভরে গেলে কি করতে হয়? যখন কর্পোরেশন বা পঞ্চায়েতের গাড়ি আসে, তখন সেখানে আমরা দিয়ে দিই বা বড় কোনো জায়গায় ফেলে আসি। কিন্তু যদি সেই গাড়িটা না আসতো তাহলে তো মুশকিল, তাহলে সেই বালতিটা উপচে কি হতো? সেই প্লাস্টিক গুলো খোসা হোক যাই হোক, আমাদের বাড়ির যে নোংরা ময়লা যেগুলো, সেগুলো বাড়িটাকে নোংরা করতো, তাই তো? তাই বাড়িটাকে পরিষ্কার রাখার জন্য এই ময়লা পদার্থগুলোকে আমাদের বাড়ি থেকে দূরে করা জরুরি। খুব সোজা ভাষায় বললে রেচন হচ্ছে, রেচনের ক্ষেত্রে ধরে নাও এই বাড়ি হচ্ছে আমাদের দেহ, ঠিক আছে? আর এই ময়লাগুলো হচ্ছে দেহের। বাড়িতে যেমন রোজ কিছু ময়লা সৃষ্টি হচ্ছে, দেহেও সেরকম আমাদের রোজ কিছু ময়লা পদার্থ সৃষ্টি হয়, যাকে আমরা বর্জ্য পদার্থ বলি, ঠিক আছে? সেই বর্জ্য পদার্থগুলো যদি একটা সময় পর আমরা না বের করতে পারি, তাহলে তো মুশকিল, আমাদের দেহের জন্য খুব ক্ষতিকর। সেই জন্য রেচন হচ্ছে বর্জ্য পদার্থগুলোকে একটা বের করার প্রক্রিয়া, তাকে রেচন প্রক্রিয়া বলা হয়। আর রেচন কি? দেখো, লেখা আছে যে প্রক্রিয়ায় প্রাণীকোষে বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহ থেকে দ্রুত ও নিয়মিত নিষ্কাশিত হয়, তাকে রেচন বলা হয়, ঠিক আছে? যে প্রক্রিয়ায় প্রাণী কোষে বা উদ্ভিদ কোষেও হতে পারে, এটা শুধুমাত্র প্রাণী কোষে নয়, যে প্রক্রিয়ায় একটা জীবের কোষে ধরে নাও বিপাকের ফলে, মানে আমাদের শরীরে বিভিন্ন রকম বিপাক হচ্ছে, মানে বিপাককে ইংরেজিতে বলা হয় মেটাবলিজম, বিভিন্ন রকম শরীরের মধ্যে আমাদের প্রক্রিয়া বিক্রিয়া প্রক্রিয়া চলছে, তার ফলে তো কিছু পদার্থ সৃষ্টি হচ্ছে। সেই পদার্থগুলো সৃষ্টি হওয়ার ফলে যে পদার্থগুলো তার মধ্যে নাইট্রোজেন ঘটিত, সেগুলো আরো বেশি ক্ষতিকর। তো সেই পদার্থগুলো যেহেতু কি যাতে দ্রুত, মানে খুব তাড়াতাড়ি এবং নিয়মিতভাবে নিষ্কাশিত হয়, তাকেই আমরা রেচন বলি, ঠিক আছে? তো আমাদের শরীর থেকে কিভাবে রেচন হয় তোমরা সবাই জানো। আমরা ইউরিনেট করি বা প্রস্রাব করি, সেটা এক ধরনের রেচন। তাছাড়াও আমাদের আরো কিছু রেচন অঙ্গ আছে যেগুলোর মাধ্যমে আমরা রেচন করি। তার মধ্যে একটা হলো আমাদের স্কিন বা ত্বক। আমাদের চামড়ার মাধ্যমে আমরা কিছু জিনিস বাইরে বার করতে পারি, খুব ক্ষুদ্র জিনিস কিন্তু বার করতে পারি। ফুসফুসের মাধ্যমে আমরা কিছু জিনিস হাওয়ার মাধ্যমে বার করতে পারি, ঠিক আছে, যখন আমরা নিঃশ্বাস ছাড়ছি। লিভারও কিছুটা আমাদের রেচন প্রক্রিয়ায় হেল্প করে, লিভার বা যকৃৎ। আর বৃক্ক মানে বা কিডনি তো আছেই, সেটাই তো আমাদের মেন, আমাদের মূত্র উৎপাদন করতে এবং ত্যাগ করতে সাহায্য করে। তো আমরা এগুলো সম্পর্কে বিশদে জানবো, ঠিক আছে? তো রেচন পদার্থ কাকে বলা হয়? রেচন পদার্থ বলতে নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থকে বোঝায়। দেখো, বর্জ্য পদার্থ আর রেচন পদার্থের মধ্যে যদি তোমাদের একটা মূল পার্থক্য বলা হয়, বর্জ্য পদার্থ হচ্ছে সমস্ত কিছু যেগুলো আমাদের দেহ থেকে বর্জিত হওয়া দরকার বা ত্যাগ করা দরকার। কিন্তু যে বর্জ্য পদার্থগুলো নাইট্রোজেন জাত, নাইট্রোজেন থাকে তার মধ্যে, নাইট্রোজেন থেকে উৎপন্ন, সেইগুলো কি আমরা বলি রেচন পদার্থ। তাই সব বর্জ্য পদার্থ রেচন পদার্থ নয়, কিন্তু সব রেচন পদার্থই বর্জ্য পদার্থ, ঠিক আছে? তাহলে রেচন পদার্থ বা নাইট্রোজেন জাত বলতে যা বোঝায় তা হলো নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ, যা মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়। এর 90% হলো জল, অন্যান্য উপাদান হলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং বিভিন্ন লবণ, ঠিক আছে? তো এইভাবে দেখো, এটা হলো আমাদের মানব দেহের একটা রেচনতন্ত্রের ছবি, ঠিক আছে? তো মানব দেহের রেচনতন্ত্রের আগে আমরা রেচনটা কি আরো ভালোভাবে জানি। শুধু তো মানব দেহে নয়, রেচন প্রত্যেকটা জীবেরই হয়। একটা জীবের সাধারণ বৈশিষ্ট্য হলো রেচন, ঠিক আছে? এককোষী অ্যামিবা থেকে শুরু করে, উদ্ভিদ থেকে শুরু করে, আমাদের কুকুর, বিড়াল, ছাগল। এবার রেচন, দেখো আমাদের ক্ষেত্রে আমাদের প্রাণ দু রকম বিপাক হয়, সেগুলো সম্পর্কে আমি অত বিশদে যাচ্ছি না। এটা জেনে রাখো, আমাদের এই উপস্থিতি বিপাকের পরিমাণটা অনেক বেশি। সেই জন্য আমাদের কি হয়, এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও।
বিপাকের ফলে প্রাণীকোষ সৃষ্টি হয়। তাহলে বিপাক যদি বেশি হয়, তাহলে রেচন পদার্থও স্বাভাবিকভাবে বেশি উৎপন্ন হবে, তাই তো? তো এই বিপাকের পরিমাণটা বেশি বলে আমাদের কি করতে হয়? ঘন ঘন রেচন করতে হয়। তুমি দিনে তো একবার মূত্র ত্যাগ করে থাকতে পারবে না, তোমাদের মিনিমাম 3-4 বার করতেই হবে। তো ঘন ঘন আমাদের এই যে মূত্র ত্যাগ করতে হয় বা প্রস্রাব করতে হয়, সেটা কারণটা হচ্ছে এটাই, আমাদের প্রচুর বিপাক হয়। কিন্তু আচ্ছা, উদ্ভিদই তো একটা জীব, উদ্ভিদ, গাছ যেগুলো, তো গাছেরাও তো রেচন করে, কিভাবে করে? গাছেরা তো ওরম ভাবে কোনোদিন মূত্র ত্যাগ করে না বা কিছু করে না। তাহলে তাদের দেহ থেকে এই যে ক্ষতিকর পদার্থগুলো, নাইট্রোজেন জাত পদার্থ হোক বা এমনি বর্জ্য পদার্থই হোক, কিভাবে বের হয়? দেখো, গাছের মধ্যে, গাছ অত তাড়াতাড়ি, যেহেতু গাছের বিপাকের হারটা অনেক কম, সেই জন্য অত বেশি ওদের মধ্যে রেচন পদার্থ তৈরি হয় না। সেই জন্য ওরা কি করে, বিভিন্ন রকম রেচন পদার্থগুলো নিয়ে ওরা বিভিন্ন রকম কেলাসে পরিণত করে বা ক্রিস্টালে পরিণত করে। সেইগুলো পরে একসময় বের করে দেয়। কিভাবে বের করে? দেখো, গাছের রেচনের, আমি লিখে দিচ্ছি এখানে। দেখো, গাছের রেচন যদি আমরা বলি, গাছের রেচন তার মূলত এক্সক্রিশন অফ প্লান্টস, মানে গাছের রেচন। তার মূলত করকম প্রক্রিয়া আছে। গাছের রেচন কিভাবে হয় আমরা এখন দেখছি, দেখো। 1 নম্বর প্রক্রিয়া যদি আমরা বলি, তাহলে পর্ণমোচন। পর্ণমোচন মানে হচ্ছে পাতা ঝরা। তো গাছ দেখেছো, মাঝে মাঝে গাছ থেকে পাতা ঝরে পড়ে, যেগুলো সবসময় সবুজ থাকে, যেসব গাছগুলো, যেগুলো চিরহরিৎ গাছ, সেই গাছগুলো কি হয়, সারা বছরই অল্প বিস্তর একটা দুটো করে পাতা ঝরে পড়ে। তো গাছ কি করে, পাতার মধ্যে এই রেচন পদার্থগুলোকে জমিয়ে রাখে এবং অল্প অল্প করে পাতাগুলোকে ত্যাগ করে। এর ফলে রেচন পদার্থগুলো ত্যাগ করে, ঠিক আছে? কিন্তু যেসব গাছগুলো পর্ণমোচী গাছ, মানে বছরে একবার বা দুবার দেখবে এক একটা গাছে সব পাতা ঝরে যায়, সেই গাছগুলো কি করে, সেই সময় তারা বছরে একবারই বা দুবারই ওই রেচন পদার্থগুলো পাতার মাধ্যমে ত্যাগ করে, ঠিক আছে? একটা হলো পর্ণমোচন। দ্বিতীয় হচ্ছে, আচ্ছা, পর্ণমোচনের যদি উদাহরণ চাও, ধরে নাও আম গাছের পাতা যেগুলো পড়ে, আম গাছ তো সারা বছরই সবুজ থাকে, কিন্তু একটা দুটো করে পাতা পড়ে। বা তুমি এখন যদি দেখো শিরীষ গাছ বা অন্যান্য অনেক গাছ যেগুলো বছরে একবার পুরো পাতা ঝরে যায়, সেই গাছগুলোর ক্ষেত্রে সেগুলো হচ্ছে পর্ণমোচী গাছ বা পর্ণমোচী উদ্ভিদ, সেগুলোর ক্ষেত্রে বছরে একবার বা দুবার এরকম ভাবে রেশন ত্যাগ। 1 নম্বর হলো তাহলে পর্ণমোচন, তাই তো? আমি ইংরাজিতে লিখছি, বাংলার ইয়েটা নেই বলে। পর্ণমোচন। আচ্ছা, 2 নম্বর, 2 নম্বর হচ্ছে বাকল মোচন। বাকল মোচন কি? গাছের এই কাণ্ডের বাইরের যে ছালটা, তোমরা অনেকেই দেখেছো পেয়ারা গাছ, তো পেয়ারা গাছে দেখবে মাঝে মাঝে গাছের বাইরের দিকে ছাল ওঠে। তো ওই ছাল বা বাকলের মধ্যে ওরা রেচন জমা করে রাখে এবং এই বাকল বা ছালগুলো ত্যাগ করে তারা রেচন সম্পন্ন করে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো। তো বাকল মোচনের পর এবার যদি আমরা দেখি, তাহলে আর কি কি ভাবে রেচন পদার্থ ত্যাগ করে, আরো কয়েকটা উদাহরণ দেখা যাক। যেমন দেখো, যদি আমরা বলি, তোমরা বাড়িতে দেখেছো অনেকের বাড়িতে ধুনো দেয়া হয়, ধুনো দেয়া হয় বা উম, দেখেছো যে অনেক সময় আমরা চা খাই, তাই তো? তো এই ধুনোটা কি? ধুনোটা হচ্ছে শাল গাছের থেকে একটা পদার্থ নির্গত হয়, যাকে আমরা রেজন বা রেজিন বলি, সেটাই হচ্ছে ধুনো, ঠিক আছে? বা আমাদের মা অনেক সময় রান্নার সময় খাবারের মধ্যে হিং দেয়, তো হিংটাও এক ধরনের রেজিন বা রজন, ঠিক আছে? এটা এক ধরনের। আর একটা হয় হচ্ছে গঁদ, গঁদ বা আঠা। দেখবে অনেক সময় বাবলা গাছ বা বিভিন্ন গাছের আমরা বলি আঠা, আঠা বের হয়। তো এই আঠাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ওদের রেচন পদার্থ, এই রেচনটা এরা এইভাবে সম্পন্ন করে, আঠাগুলো বের করে দেওয়ার মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, আর একটা যদি বলি আমরা, সেটা হচ্ছে তরুক্ষীর। তরুক্ষীর কি?
দেখবে অনেক সময় বাজার থেকে পেঁপে নিয়ে এলে একটু যদি খোঁচা লাগে বা গাছের মধ্যে যদি পেঁপেতে একটু খোঁচা লাগে, তাহলে পেঁপের মধ্যে দিয়ে একটা সাদা তরল নির্গত হয়, হয়তো। তো এইগুলোকে বলা হয় তরুক্ষীর। পেঁপে তার বীজে বা তার ফলের মধ্যে বা ফলের তার কোষের মাধ্যমে এই তরুক্ষীর নির্গত হয়। তো এইভাবে তারা রেচন পদার্থগুলো বের করে দেয়। তো এই তরুক্ষীরের মধ্যে একটা খুব উপকারী উৎসেচক থাকে, যার নাম হচ্ছে প্যাপাইন। ওই জন্য দেখবে যখন কোনো সময় হজমের সমস্যা হয়, তখন ডাক্তারবাবুরা পেঁপে খেতে বলেন। কারণ কি? ওই পেঁপের মধ্যে প্যাপাইন থাকে। তো প্যাপাইন আমাদের হজমে প্রোটিনকে ভেঙে দিতে সাহায্য করে বা হজম করতে সাহায্য করে। ঠিক আছে, এটা এক ধরনের এনজাইম বা উৎসেচক। তো অনেক সময় দেখা যাচ্ছে কি উদ্ভিদের এই রেশন পদার্থগুলো আমাদের সমাজে বা মানব সমাজে আর কি, মানে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। যেমন কি উদাহরণ দিলাম, শাল গাছ থেকে হয় হচ্ছে ধুনো, বা আমরা হিং দেখি, বা ওই যে পেঁপের ওই যে তরুক্ষীরটা, সেগুলো কাজে লাগে। বা গঁদ, যেগুলো বাবলা গাছ থেকে আঠা তৈরি হয়, যেটা যে আঠাটা খুবই মানে আঠালো হয়, খুবই শক্তিদার। তো এইভাবে বিভিন্ন জিনিস উদ্ভিদ রেশন পদার্থের মাধ্যমে থাকে। আরেকটা কি করে, ফলের মধ্যে অনেক সময় রেশন পদার্থ জমিয়ে রাখে। যেমন ধরে নাও লেবু গাছ, ঠিক আছে, লেবু গাছে কি থাকে আমরা সবাই জানি, লেবুর মধ্যে কি অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড, তাই তো? আচ্ছা, তেঁতুলের মধ্যে কি থাকে? টার্টারিক অ্যাসিড। আপেলের মধ্যে কি থাকে? ম্যালিক অ্যাসিড। তো এই যে অ্যাসিডগুলো, এগুলো কিন্তু উদ্ভিদের রেচন পদার্থ। তো এইগুলোকে ওরা ফলের মধ্যে ছড়িয়ে রাখে, এবং ফলটা যখন পেকে যায় তখন সেটা গাছ থেকে পড়ে যায়, তার ফলে উদ্ভিদ রেচন সম্পন্ন করে। তো এটা হলো মোটামুটি উদ্ভিদের রেচনের প্রক্রিয়া। কিন্তু তোমরা যদি প্রাণীর সঙ্গে তুলনা করো, তাহলে উদ্ভিদের রেচন পদার্থ গুলো অনেক পর পর ওরা ত্যাগ করে। প্রতিদিন এইভাবে এত রেচন পদার্থ ত্যাগ করতে হয় না। কিন্তু আমরা কি করি, আমরা ঘন ঘন আমাদের রেচন পদার্থ ত্যাগ করতে হয়। কারণ কি বললাম? কারণ আমাদের বিপাকের পরিমাণ অনেক বেশি। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের মানবদেহের রেচন তন্ত্র, আমরা কিভাবে রেচন করি সেইটা একটু জেনে নেওয়া যাক। দেখো, এই যে জিনিসটা দেখছো, এই যে সিমের বীজের মতো, আমরা যে সিম খাই না, সিমের ভেতরে যে বীজ থাকে, অনেকটা সেই রকম শেপের, দেখো এই জিনিসটা। এটার নাম হচ্ছে বৃক্ক বা কিডনি আমরা বলি, শুনেছো সবাই নিশ্চয়ই। তো কিডনি, কিডনি দেখো, এইটা হলো আমাদের কি কিডনি? এটা হলো আমাদের বাঁ দিকে আছে মানে ডান কিডনি, আর এটা হলো আমাদের ডান দিকে আছে মানে বাম কিডনি, উল্টোটা। তো ডান দিকের কিডনিটা ছবি থেকে হয়তো বুঝতে পারছো, ডান দিকের কিডনিটা একটু নেমে আছে বাঁ দিকের কিডনির থেকে। কেন নেমে আছে? কারণ আমরা সবাই জানি কি, আমাদের শরীরের সবচেয়ে বড় যকৃৎ, তাই তো? সবচেয়ে বড় গ্রন্থি বলা হয়। তো এই যকৃৎ বা লিভার আমাদের শরীরে কোন দিকে থাকে? ডান দিকে, এরম জায়গায় থাকে। তো এই লিভারকে জায়গা করে দেওয়ার জন্য আমাদের ডান দিকের কিডনিটা কিছুটা নিচে থাকে বাঁ দিকের তুলনায়। ঠিক আছে, সাইজ একই হলেও বা আয়তন একই হলেও ডান দিকের কিডনিটা কিছুটা নিচে থাকে। এটা হলো কিডনি বা বৃক্ক। তো এই বৃক্কের সঙ্গে আরো কিছু জিনিসপত্র আছে এখানে। এখানে দেখছো, আচ্ছা বৃক্কটা কোথায় থাকে একটু জেনে নেওয়া যাক। একটা তো জানলাম আমরা যকৃতের নিচে থাকি। এবার আমরা যদি সামনে পিছনে বলি, বৃক্ক কোথায় থাকে? বৃক্ক কিন্তু আমাদের পেটের মধ্যে থাকে না, থাকে হচ্ছে একদম পিঠের দিক করে, একদম পিঠের সঙ্গে আমাদের যে মেরুদণ্ড আছে সেইখানে লেগে থাকে। ওই জন্য অনেক সময় পিঠে ব্যথা হলে বা পিঠের নির্দিষ্ট জায়গায় ব্যথা হলে ডাক্তারবাবুরা বৃক্ক বা কিডনির ফাংশন পরীক্ষা করতে বলেন। কারণ তার কিছু বৃক্কে কিছু প্রবলেম হয়েছে কিনা সেটা দেখার জন্য। ঠিক আছে, একদম পিঠের দিক করে থাকে। আচ্ছা, এই বৃক্ক থেকে দেখো দুটো এরকম নালীর মতো বেরিয়েছে, তাই তো? দুদিকের বৃক্ক থেকে একটা একটা করে দুটো, এগুলোকে আমরা বলি ইউরেটার। ঠিক আছে, ইউরেটার, বা বাংলায় বলি আমরা গোবিনী। ঠিক আছে, ইউরেটার বা গোবিনী। তো ইউরেটার বা গোবিনী এসে দেখো এখানে একটা থলির মতো একটা জিনিস আছে, যার মধ্যে মিশেছে, তাই তো? তো এই থলির মতো জিনিসটাকে আমরা বলি হচ্ছি মূত্রথলি বলা হয়। ঠিক আছে, মূত্রথলি।
যেহেতু মূত্রকে ধরে রাখতে সাহায্য করে। এরপর মূত্রথলি থেকে মূত্র নালীর মাধ্যমে বেরোয়। তো এই যে সরু নলের মতো অংশটা, এটাকে আমরা বলি মূত্রনালী। ঠিক আছে। তো বৃক্কের মধ্যে মূত্র উৎপন্ন হয় কোথা থেকে হয়? আচ্ছা, বৃক্কের মধ্যে মূত্রটা হঠাৎ করে হয় কোথা থেকে? হয় হচ্ছে, এই যে দেখছো রেনাল শিরা, রেনাল ধমনী লেখা আছে। তো এই ধমনী দিয়ে রক্ত বৃক্কের মধ্যে আসে এবং শিরা দিয়ে ফিরে যায়। তো এই যে ধমনী দিয়ে রক্ত এলো, শিরা দিয়ে ফিরে গেল, তো বৃক্কের মাঝে এই অংশে থাকাকালীন রক্তের জলীয় অংশটা একটা বিশেষ প্রক্রিয়ায় বৃক্কের মধ্যে চলে আসে। ঠিক আছে। যেটুকু জল দরকার সেটুকু রক্ত থেকে বৃক্কের মধ্যে চলে আসে। এবং তার সঙ্গে সঙ্গে রক্তের অনেক ক্ষতিকর বা বিপাকজাত যে ক্ষতিকর পদার্থগুলো, রেচন পদার্থগুলো, সেগুলোও বৃক্কের মধ্যে চলে আসে জলের সাথে। এবং সেগুলো বৃক্ক থেকে এরম ভাবে মূত্রথলিতে যায় এবং মূত্রথলি থেকে মূত্রনালীর মাধ্যমে শেষে বেরিয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এই যে বৃক্কটা দেখছো, এই যে বৃক্ষটা দেখতে পাচ্ছ, একটা বৃক্ক। এই বৃক্ষটাকে, এটা তো একটা সিমের বীজের মতো। তো এটাকে যদি আমরা ওপর থেকে নিচ অব্দি এরম ভাবে কাটি, এরম ভাবে যদি আমরা কাটি, তাহলে কাটলে আমরা এরকম দেখতে পাবো কিছু। ঠিক আছে, বৃক্ষটাকে। তো কাঠের ভেতরে কি কি থাকে এবার আমরা একটু জেনে নিই। বৃক্ষটাকে যদি আমরা কাটি, তাহলে ভেতরে কি কি থাকে। তো দেখতে পাচ্ছ এরকম ভাবে বৃক্ষটা একটা, বলতে পারো অর্ধচন্দ্রাকার বা এরকম একটা শেপ নিয়েছে, তাই তো। এই যে রেনাল ধমনী ঢুকছে, রেনাল ধমনী দেখো এখান থেকে ঢুকে রেনাল ধমনী বিভিন্ন মাধ্যমে আরো সরু সরু ধমনীতে বিভক্ত হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি রক্তজালিকা বা ক্যাপিলারি তৈরি করছে। তো সেই ক্যাপিলারি থেকে বিশেষ উপায়ে আমি বললাম জল এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ বা বিভিন্ন মিনারেলস বৃক্কের মধ্যে চলে আসে। এবং বাকি রক্তটা আবার এখান থেকে আবার সংগ্রহিত হয়ে এই নীল নীল যেগুলো দেখছো এগুলো দিয়ে শিরার মাধ্যমে সংগ্রহিত হয়ে বড় রেনাল শিরা গঠন করে এবং রেনাল শিরার মাধ্যমে আবার শরীরে ফিরে যায়। তো কি হলো, আলটিমেটলি রক্ত এলো, রক্ত থেকে জল এবং ক্ষতিকর পদার্থগুলো বের হয়ে গেল, আবার রক্তটা ফিরে গেল, সোজাভাবে বলতে গেলে। তো বৃক্কের এই যে দেখো, বৃক্কের মধ্যে আমরা দু রকম স্তর দেখতে পাচ্ছি মোটামুটি ভাবে। একটা হচ্ছে ভেতরের এই যে গাঢ় লাল যে স্তরটা, আর একটা হচ্ছে এই বাইরের স্কিন কালার বা চামড়ার কালারের মতো স্তরটা। তো সবসময় মনে রাখবে, ভেতরের যে স্তরটা হয় সেটা যে কোনো অঙ্গেরই হোক, সেটাকে আমরা বলি হচ্ছে মেডালা বা মেডুলা। ঠিক আছে। ভেতরের যে স্তরটা মেডুলা বললি সবসময় মনে রাখবে ভেতর। আর কর্টেক্স মানে সবসময় মনে রাখবে বাইরে, এই বাইরের দিকে স্তর, এটাকে বলা হয় কর্টেক্স। আর ভেতরের স্তরটাকে বলা হয় মেডালা বা মেডুলা। তো এই মেডালা বা মেডুলার মধ্যে এই যে দেখছো ছোট ছোট ত্রিকোণাকার এই যে অংশগুলো এক একটা, এগুলোকে আমরা বলি হচ্ছে রেনাল পিরামিড। ঠিক আছে, রেনাল পিরামিড। তো এগুলো কি করে, এগুলো মূত্র সংগ্রহ করতে সাহায্য করে। ঠিক আছে। তো মূত্র সংগ্রহ এখান থেকে যদি যখন হয়, তারপর দেখো মূত্রগুলো এখান থেকে সংগ্রহিত হয়ে কোথায় যাচ্ছে, এই ছোট ছোট নালিকার মাধ্যমে চলে যাচ্ছে কোথায়, ইউরেটার বা গোবিনীতে। আমি যে বললাম আগের ছবিটা, এই যে গোবিনী, এখানে চলে যাচ্ছে। তো এই যে গোবিনী, গোবিনীর দেখো এখানে বৃক্ক, এই যে একটা বড় একটা কোণ করেছে, তো এখানটা একটা বড় বাঁক নিয়েছে দেখো বৃক্ষটা। এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে হাইমেন। ঠিক আছে, হাইমেন, বৃক্ষের হাইমেন বলা হয় এই বাঁকটাকে। তো এই হাইমেনে কি হচ্ছে, গোবিনীর একটা নলের মতো অংশ ঢুকে যাচ্ছে। গোবিনীটা দেখো এই জায়গায় এসে একটু বড় হয়ে যাচ্ছে। হাইমেনের জায়গাটা এসে গোবিনীটা, এই ছোট ছিল তো আগের ছবিটা দেখলে বুঝতে পারবে, ছোট ছিল সরু নালীর মতো, এই জায়গাটা এসে দেখো একটু বড় হয়ে গেল। তো হাইমেনের মধ্যে এই যে গোবিনীর নলের মতো অংশটা বড় হয়ে একটা ফানেলের আকার নেয়, এটাকে আমরা বলি হচ্ছি পেলভিস। দেখো লেখা আছে পেলভিস, পেলভিস। তো হাইমেনের মধ্যে গভীরের এই পেলভিস প্রবেশ করে। পেলভিসের কাজ কি, এই মূত্রটাকে সংগ্রহ করা। ঠিক আছে। স্যার সরি, একবার একটু ইন্টারাপ্ট করছি, করতে পারি? হ্যাঁ 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 হ্যাঁ। বলছি যে ওইখানে যেটাকে আপনি হাইমেন বলে রেফার করছেন, ওটা বোধহয় বৃক্ষের ক্ষেত্রে হাইলাম হবে।
ওই খাঁজটাকে হাইলাম বলে, হাইমেন বৃক্ষে থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি, হাইলাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হাইলাম, হাইলাম বলা হয়, আমার ভুল হচ্ছিল, এটা হাইলাম বলা হয়, ঠিক আছে। হাইলাম। আর হাইলামের মধ্যে এই যে নলের মতো গভীর অংশটা ঢুকেছে, ফানেলের মতো, এটাকে আমরা বলি হচ্ছি পেলভিস, ঠিক আছে। তো বৃক্কের কাজ কি? বৃক্কের কাজ আমরা যদি এই ছবিটার মাধ্যমে দেখি তাহলে আরো ভালো বুঝতে পারবো। এইখানে কি বললাম আমরা, ধমনীর মাধ্যমে রক্ত বৃক্কের মাধ্যমে আসে, বৃক্কের মধ্যে আসে রেনাল ধমনীর মাধ্যমে। তো রেনাল ধমনীর মাধ্যমে যখন রক্ত এলো তখন বৃক্কের ভেতরে যে ক্যাপিলারি বা রক্ত জালিকা তৈরি হয় সেখান থেকে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, সেই বিশেষ প্রক্রিয়াটা আমরা পরের দিন দেখব। আজকে আমরা বলছি একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই রক্ত থেকে ক্ষতিকর আমাদের যে রেচন পদার্থগুলো বা বিভিন্ন মিনারেলস যেমন ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এইসবগুলো প্লাস জল, সব কিন্তু এই বৃক্কের মধ্যে চলে আসে। এবং সেটা আমাদের এই যে পেলভিস আছে, যেটা আমাদের গভীর পেলভিস বা ফানেলের মতো অংশ, সেইটার মাধ্যমে সেটা, এই যে মূত্রটা তৈরি হলো, সমস্ত কিছু নিয়েই তো মূত্র, মূত্র মানে তো শুধু জল নয়, তার সঙ্গে অনেক মিনারেলস এবং রেচন পদার্থ আছে। তো সমস্ত কিছু এসে এই যে পেলভিসের মধ্যে দিয়ে এই যে মূত্রটা চলে আসে মূত্রথলিতে, ঠিক আছে। তো মূত্রথলিতে আসার পর এই মূত্র নালীর মাধ্যমে বেরিয়ে যায়। আচ্ছা, এই মূত্র নালীতে আমাদের দুটো দু রকম স্ফিংটার থাকে। স্ফিংটার, স্ফিংটার কি করে? স্ফিংটার আমাদের এই মূত্রের প্রবাহটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। স্ফিংটার যদি না থাকতো তাহলে তোমার এই মূত্র ত্যাগের ওপর কোনো রকম কন্ট্রোল বা তোমাদের কোনো রকম, তুমি কন্ট্রোল করতে পারতে না যে কখন তুমি মূত্র ত্যাগ করবে বা টয়লেট করবে। তুমি তো দিনে 4 বার, 5 বার, 6 বার, 10 বার, যাই হোক টয়লেট করো, সারাক্ষণ তো করো না। তো এই যে তুমি কন্ট্রোল করছো, এই কন্ট্রোল করার জন্য দায়ী হচ্ছে স্ফিংটার। স্ফিংটার আবার দু রকমের হয়, এই মূত্র নালীর এখানে দু রকমের স্ফিংটার থাকে, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে মূত্রনালী, এখানে ধরো আঁকলাম মূত্রনালী। তো মূত্রনালীর মধ্যে এই দুদিকে এরকম ভাবে স্ফিংটার থাকে, ঠিক আছে। এই স্ফিংটার থাকে। তো এই যে ভেতরের দিকে স্ফিংটারটা, এটাকে আমরা বলি হচ্ছি ইন্টারনাল স্ফিংটার বা স্ফিংটার, ঠিক আছে। আইএস লিখে দিই আমি, ইন্টারনাল স্ফিংটার। আর বাইরের দিকেটাকে বলা হয় ইএস বা এক্সটার্নাল স্ফিংটার বা বাইরের দিকে স্ফিংটার। এই যে ভিতরের দিকে স্ফিংটারটা, এটার উপর তোমার কোনো রকম কন্ট্রোল বা নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু বাইরের দিকে স্ফিংটারটার উপর তোমার ভলেন্টারি কন্ট্রোল বা তুমি নিজে থেকে কন্ট্রোল করতে পারো। তাহলে কি হয়, যখন মূত্রটা তৈরি হয় বৃক্কের মধ্যে, তারপর গোবিনীর মাধ্যমে চলে এলো মূত্রথলিতে। তো মূত্রথলিতে আসার পর যখন 400 ml 500 ml মূত্র তৈরি হলো, তখন কি হলো, এই ইন্টারনাল স্ফিংটার যেটা, এটা অটোমেটিক্যালি খুলে গেল, আপনা আপনি খুলে গেল একটা নির্দিষ্ট পরিমাণ মূত্র তৈরি হওয়ার পর। এবার মূত্রটা কি হলো, এইখান থেকে এতক্ষণ আসতে পারছিল না এখানে, যে এটা খুলে গেল, তখনই কি হলো, যে এটা খুলে গেল, তখন কি হলো, মূত্রটা এবার এইখান থেকে চলে আসবে। চলে আসবে কোথায়? এই জায়গায়। তো এই জায়গায় আসার পর দেখাচ্ছি আমি, এই যে মূত্রটা এখানে চলে এলো। তো মূত্রটা এখানে আসার পর এবার এই জায়গাটা বন্ধ আছে এক্সটার্নাল স্ফিংটার দিয়ে।
এবার তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি টয়লেট করব বা মূত্রত্যাগ করব, তখন তোমার মস্তিষ্ক থেকে একটা সিগন্যাল আসবে, ব্রেন থেকে একটা সিগন্যাল আসবে। এবং এটা ধরো তোমার ব্রেন, তো ব্রেন থেকে একটা সিগন্যাল আসবে নার্ভের মাধ্যমে ইন্টারনাল স্ফিংটারে। তো ইন্টারনাল স্ফিংটার তখন খুলে গেলে তখন মূত্রটা বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে, এইভাবে আমাদের মূত্র নিয়ন্ত্রণ হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, খুব ইন্টারেস্টিং জিনিস এটা। সেটা হচ্ছে এই যে দেখো, আচ্ছা আমি কি বোঝাই, এটা বলি আজকে ক্লাস শেষ করব। এই যে দেখো, এটা তো আমাদের মূত্রথলি। তো মূত্রথলির মধ্যে দেখো, এই যে বৃক্ক থেকে এই যে গোবিনীটা আসছে, গোবিনীটা এসে এরম ভাবে পড়ছে, তাই তো? এইরম ভাবে পড়ছে, বা এইদিকেও যদি আমরা বলি এইরম ভাবে পড়ছে, এইরম ভাবে পড়ছে। তো আমি যদি তোমাদের প্রশ্ন করি, এই যে গোবিনী দিয়ে মূত্রটা আসছে, তো গোবিনীটা তো এরম সোজা ভাবেও পড়তে পারতো। এই যে কোণটা করলো, একটা 45 ডিগ্রি মতো কোণ হয় এখানে। তো 45 ডিগ্রি কোণটা কেন করলো, কেন 90 ডিগ্রি কোণ করলো না? এটা যদি 90 ডিগ্রি হয়, তো এরকম করলে কি সমস্যা হতো? এখানে যদি সোজাভাবে পড়তো কি সমস্যা হতো? সমস্যাটা এই হতো, আমি বলে দিচ্ছি, সময় নেই আজকে আর। সমস্যাটা এই হতো, এই যে 45 ডিগ্রি কোণ করে পড়ছে না, তো তাতে কি হচ্ছে, মূত্রটা যখন এখান থেকে পড়ছে, তখন দেখো এরম ভাবে পড়ছে, বা এদিক থেকে এরম ভাবে পড়ছে, তাই তো? তো দুটো জায়গা থেকে মূত্রটা যে পড়ছে, তাতে এই ফোর্সটা বা এই যে বলটা কিছুটা এখানে প্রশমন বা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। কিন্তু যদি 90 ডিগ্রি কোণে পড়তো, কন্টিনিউয়াস মূত্রটা যদি এইরম ভাবে পড়তো, তাহলে মূত্রথলির এই যে দেয়াল, এই দেয়ালের মধ্যে কন্টিনিউয়াস ধাক্কা মারতো। ধাক্কা মারতে মারতে এখানে একটা ক্ষত সৃষ্টি হতে পারতো এরম জায়গাগুলোয়, বা এইদিকে যদি আসতো এরম জায়গাটা একটা ক্ষত সৃষ্টি হতে পারতো। তো এই ক্ষতটাকে আটকানোর জন্য প্রাকৃতিক উপায়ে আমাদের গঠনটাই এমন ভাবে করা আছে যে 45 ডিগ্রি কোণ করে পড়লে কি হয়, তাহলে আমাদের আর কোনো ক্ষতি হয় না। বুঝেছো সবাই? আজকে এই পর্যন্ত, পরের দিন আমরা এই যে মূত্রটা কিভাবে তৈরি হয় এবং আরো কিছু স্ট্রাকচারের সম্পর্কে বিশদে জানবো। ঠিক আছে। বৃক্কের কাজ তাহলে আমরা কি পড়লাম আজকে? বৃক্ক, নেফ্রন কর্তৃক মূত্র উৎপাদন হয়। এই নেফ্রন কর্তৃক মূত্র কিভাবে উৎপাদন হয় আমরা পরের দিন দেখব। এরপর সেটা যায় সংগ্রাহী নালিকায়, বৃক্কে, তারপর যায় বৃক্কের পেলভিসে, তারপর গোবিনী বা ইউরেটারে। সংগ্রাহী নালিকার স্ট্রাকচারটাও বা গঠনটাও আমরা পরের দিন আরো বিশদে পড়বো। বৃক্কের পেলভিসের পর যাচ্ছে ইউরেটারে, ইউরেটার থেকে যাচ্ছে হচ্ছে আমাদের মূত্রথলিতে, মূত্রথলি থেকে মূত্রনালী, এবং তারপর বাইরে বেরিয়ে যাচ্ছে। তো মূত্রনালী থেকে আমরা কি বললাম, ইন্টারনাল এবং এক্সটার্নাল স্ফিংটার থাকে, যার মাধ্যমে আমরা কন্ট্রোল করি। কার মাধ্যমে কন্ট্রোল করি আমরা? এক্সটার্নাল স্ফিংটার। ইন্টারনাল স্ফিংটারে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। মনে থাকবে সবারই? এই যে পরের দিন আমরা নেফ্রন দিয়ে কিভাবে মূত্র উৎপাদন হয় সেগুলো দেখব। ঠিক আছে, চলো, আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাই। কারোর যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো, নাহলে হয়ে গেছে ক্লাস।